বিচার বিভাগকে আবার রাজনীতিকীকরণ করা হইলো, আবার হচ্ছে সেখানে জাস্টিস মানিকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, কিন্তু বিএনপি এসে কী করলো, সেটাকেও বাতিল করে দিল। স্বাধীন, অবজেক্টিভ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ বিচার বিভাগ আপনি কখনোই এনশিওর করতে পারবেন না। বিচার বিভাগকে আবার আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন, আইনমন্ত্রীর অধীনে নিয়ে আসলেন। আইনমন্ত্রীর ইচ্ছা, সদিচ্ছার উপরে পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সব কিছু নির্ভর করবে। একটা বিচারক যদি নির্মোহভাবে, অবজেক্টিভভাবে তার বিচার কার্য পরিচালনা করতে চায়, তাকে আপনি অবশ্যই তাকে সুযোগ দিতে হবে। এখন একটা বিচারকের পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সবগুলো যদি আপনার আইন মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে, রাজনৈতিক সদিচ্ছার উপরে নির্ভর করে, তখন দেখা যাবে কোনো রাজনৈতিক কোনো বিবাদে যখন বিচারক কোনো একটা রায় দিবেন, সেই রায় যদি সরকারের পছন্দ না হয়, আপনি তাকে সোজা খাগড়াছড়ি পোস্টিং করে দিলেন, বান্দরবনে পোস্টিং করে দিলেন। মানবাধিকার কমিশনের যে বিষয়টা, সেটা হচ্ছে মানবাধিকার কমিশনের সাথে আমি সিম্পল ভাষায় বলছি, মানবাধিকার কমিশনের সাথে আপনার তিনটা বিষয় সম্পৃক্ত। এক, মানবাধিকার কমিশনের সাথে আপনার গুম কমিশন সম্পৃক্ত, এবং জুলাই যোদ্ধাদের যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল সেই কমিশনটা। আমি সিম্পল ভাষায় বলি, মানবাধিকার কমিশনটা কি ছিল। মানবাধিকার কমিশনে এখানে বলা হয়েছিল যে মানবাধিকার কমিশনের যারা সিলেকশন করবেন, এই সিলেকশন কমিটিতে কিছু আপনার মডিফিকেশন করা হয়েছিল, এবং এই মানবাধিকার কমিশন যেটা 2026 মানে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, যেটা 2025-এর যে অর্ডিন্যান্সটা, 26-এর যে অর্ডিন্যান্সটা, এই অর্ডিন্যান্সে ছিল যে রাষ্ট্রের যেই সংস্থাগুলো, আপনি গুমের সাথে কারা জড়িত, গুমের সাথে নর্মালি জড়িত হচ্ছে রাষ্ট্রের যে বাহিনীগুলো, সরকার জড়িত থাকে, সরকারের যে বাহিনীগুলো জড়িত থাকে। মানবাধিকার কমিশন যদি চায়, এই বাহিনীগুলোর বিরুদ্ধে তারা নিজেরাই হচ্ছে ইনভেস্টিগেট করতে পারবে। দুঃখজনকভাবে বিষয় হচ্ছে আপনার 2009 সালের মানবাধিকার কমিশনে যেটা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশনের এই এখতিয়ার নাই। আপনি এই ইন্টারিম গভর্নমেন্ট যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ করেছেন, সেটাকে বাতিল করে দিয়ে আপনি 2009 সালের মানবাধিকার কমিশন আবার আইনে নিয়ে গেলেন। 2009 সালের যে মানবাধিকার কমিশন আইন, এটা হচ্ছে নখদন্তহীন একটা আইন। এই আইনের কোনো ধরনের এই আইনটা শুধুমাত্র খাতা কলমে আছে, এটার কোনো বাস্তবায়ন নাই, এবং এটা সরকারের একটা দপ্তর। আপনি এটাকে মিনিস্ট্রির আন্ডারে নিয়ে আসলেন। মানবাধিকার কমিশনটাকে আপনি একটা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন। মন্ত্রণালয়ের অধীনে কি যুক্তিতে নিয়ে আসলেন? মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন যদি মানবাধিকার কমিশনকে আমরা স্বতন্ত্র করে দেই, তাহলে এই মানবাধিকার কমিশন প্রপারলি ফাংশন করতে, এইটার জবাবদিহিতা নাকি আপনি নিশ্চিত করতে পারবেন না। ভাই, এই সরকারে অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে। সিইসি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, সিজিএস ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, এখানে হচ্ছে পিএসসি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে। ঠিক একইভাবে মানবাধিকার কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতো, কিন্তু আপনি যেটা করলেন সেটা হচ্ছে মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন। এখন মানবাধিকার কমিশন যদি কারো বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেট করে, তখন মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে আপনি জাস্ট চিন্তা করেন, আপনি আসাদুজ্জামান খান কামালের অনুমতি নিয়ে আপনি পুলিশের বিরুদ্ধে আপনি ইনভেস্টিগেট করবেন, এবং যারা গুমের সাথে জড়িত, যারা নিপীড়নের সাথে জড়িত, আপনি তাদের অনুমতি নিচ্ছেন যে আমাকে কি দয়া করে অনুমতি দিবেন, আমি কি আপনাদের বিরুদ্ধে একটা তদন্ত কাজ পরিচালনা করতে পারি। এখন এটা খুব স্বাভাবিকভাবেই সত্য, বাংলাদেশে গত 17 বছর রাষ্ট্রের যে বাহিনীগুলো গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের কারো বিরুদ্ধেই কোনো ধরনের কোনো তদন্ত হয় নাই। এখন এই তদন্তের, একদম সিম্পল ভাষা, এই তদন্তের এখন এই ক্ষমতাটা মানবাধিকার কমিশন যে পেয়েছিল, আপনি সেটাকে বাতিল করে দিলেন, এবং এটার মধ্য দিয়ে আপনার যে নিয়ত, আপনি যে আবার গুম খুনে ফিরে যেতে চান না, সেটা কিন্তু স্পষ্ট হলো না। এবং এটা খুবই দুঃখজনক। আপনার এই মানবাধিকার কমিশন বাতিল করার মধ্য দিয়ে আপনি দুইটা কমিশনকে আপনি অর্নামেন্টাল করে ফেলেছেন, ফাংশনাল আর থাকে নাই। একটা হচ্ছে গুম কমিশন, আর হচ্ছে জুলাই ইন্ডিমনিটির যেই বিষয়টা, এটাকে আপনি অর্নামেন্টাল করে ফেলেছেন। এই দুইটা অর্ডিন্যান্স কিন্তু মানবাধিকার কমিশনের সাথে সম্পৃক্ত। তো সেই জায়গা থেকে আপনার এই সরকারের যে উদ্দেশ্য, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশটাকে আপনি বাতিল করে দিলেন। এটাকে আপনি আবার নিয়ে আসলেন আইন মন্ত্রণালয়ের অধীনে। আপনি বলছেন যে বিচার বিভাগকে আপনি পৃথকীকরণ করবেন, বিচার বিভাগকে আপনি স্বাধীন করবেন, কিন্তু সেটাকে আবার আইন মন্ত্রণালয়ের অধীনে আপনি রাখলেন। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো ভালো কাজ করেছিল এবং যতগুলো কাজ ওয়াইডলি সেলিব্রেটেড হয়েছিল, তার মধ্যে কিন্তু এই সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধ্যাদেশটা অন্যতম। কারণ একটা বিচারক, খেয়াল করেন, একটা বিচারক যদি নির্মোহভাবে, অবজেক্টিভভাবে তার বিচার কার্য পরিচালনা করতে চায়,
তাকে আপনি অবশ্যই তাকে সুযোগ দিতে হবে। এখন একটা বিচারকের পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সবগুলো যদি আপনার আইন মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে, রাজনৈতিক সদিচ্ছার উপরে নির্ভর করে, তখন দেখা যাবে কোনো রাজনৈতিক কোনো বিবাদে যখন বিচারক কোনো একটা রায় দিবেন, সেই রায় যদি সরকারের পছন্দ না হয়, আপনি তাকে সোজা খাগড়াছড়ি পোস্টিং করে দিলেন, বান্দরবনে পোস্টিং করে দিলেন, এবং তাকে আপনি আলাদা বাজেট দিচ্ছেন না তার বিচার কার্যের যে সচিবালয় পরিচালনা করার জন্য। সেই জায়গা থেকে আপনি একটা মন্ত্রণালয়ের অধীনে রেখে, আইন মন্ত্রণালয়ের অধীনে রেখে আপনি কখনোই স্বাধীন, অবজেক্টিভ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ বিচার বিভাগ আপনি কখনোই এনশিওর করতে পারবেন না। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার বিভাগকে পৃথকীকরণ করেছিল, বিচার বিভাগকে এম্পাওয়ার করেছিল, এবং বিভাগ যেন সে তার নিজস্ব সচিবালয়ের মধ্য দিয়ে তার কার্যক্রম পরিচালনা করতে পারে সেটার ব্যবস্থা নিয়েছিল। কিন্তু বিএনপি এসে কী করলো, সেটাকেও বাতিল করে দিল। মানে এটা ইটস ভেরি আনফর্চুনেট। মানে আপনি এই ধরনের একটা প্রোগ্রেসিভ মুভকে আপনি বন্ধ করে দিয়ে আবার আপনি পিছনের দিকে হাঁটা শুরু করলেন। বিচার বিভাগকে আবার আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন, আইনমন্ত্রীর অধীনে নিয়ে আসলেন। আইনমন্ত্রীর ইচ্ছা, সদিচ্ছার উপরে পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সব কিছু নির্ভর করবে। আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে খুব সুন্দর করে বললেন যে উনার নাকি এই ধরনের ক্ষমতা নাই। মাননীয় আইনমন্ত্রী, আপনি যতই সুন্দর করে বলেন না কেন আপনার এই ক্ষমতা নাই, কিন্তু এই জিনিসগুলো, পোস্টিং, পদোন্নতি, এই বিষয়গুলো কিন্তু আপনার ইচ্ছাতেই হয়ে থাকে, আইনমন্ত্রীর ইচ্ছাতেই হয়ে থাকে, এবং এটা হচ্ছে রেওয়াজ। আপনারা আমাদেরকে রেওয়াজ এবং নিয়মের বারবার যেই ধরনের লিস্ট, বারবার যেই ধরনের আপনারা আমাদেরকে সবক দেন, এই সবকের সেটা অংশ। এবং এটার মধ্য দিয়ে আবার আইন বিভাগকে রাজনীতিকীকরণ করা, বিচার বিভাগকে আবার রাজনীতিকীকরণ করা হইলো। আবার সেখানে জাস্টিস মানিকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, আবার ওবায়দুল হকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, যেখানে আপনার রাজনৈতিক সদিচ্ছার উপরে বিচার কার্য পরিচালনা করা হবে, এবং সেটি আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং সেটা রাষ্ট্রের জন্য একটা ব্যাকওয়ার্ড মুভ। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে। একটি নিঃশব্দ ঘর, যেখানে প্রতিটি কোণে লুকানো আছে সত্যের ছায়া। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নজরে অপরাধের ছায়া লুকিয়ে আছে। আপনি কি খুঁজে পাবেন সত্য? গভীর মনোযোগ, যেখানে প্রতিটি দৃশ্য গুরুত্বপূর্ণ। এখনই দেখুন